প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯১৪ থেকে ১৯১৮, কিন্তু সলতেতে আগুনটা বছর দশেক আগেই লেগেছিল, সেই ১৯০৫ সালে। সেই যে বছর বঙ্গভঙ্গ করতে চেয়েছিল লর্ড কার্জন। আমাদের আজকের গল্পের প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের পরিস্থিতি আর ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই দুটো ট্র্যাক নিয়ে আলোচনা করব। আর সময় সময় তাদের ওভারল্যাপটাও একটু দেখে নেব। তাহলে শুরু করা যাক। ১৯০৫-এর প্রথম বিশাল ঘটনা, রাশিয়া আর জাপান তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য একটা যুদ্ধ লড়ল, রুশ ও জাপানিজ ওয়ার। কে দখল নেবে মাঞ্চুরিয়া আর কোরিয়া? তখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভাজন হতে ঢের দেরি। সবাইকে অবাক করে দিয়ে ২০০ বছরের মধ্যে কোনো এশিয়ান দেশ এই প্রথম একটা মেজর ইউরোপিয়ান দেশকে দিল হারিয়ে। জারের নেভিকে একদম অ্যানাইহিলেট করে দিল জাপানিরা। পোর্ট আর্থারের পতন হলো। চায়নাতে ব্রিটিশদের যেরকম হংকং ইম্পর্টেন্ট, তেমনি রাশিয়ানদের জন্য ইম্পর্টেন্ট হলো পোর্ট আর্থার। পৃথিবী জুড়ে একটা হইচই পড়ে গেল। ইউরোপিয়ানদের রেশিয়াল সুপিরিয়রিটির যে মিথ ছিল, সেটা পড়ল ভেঙে। In India, Bengali intellectuals and revolutionaries were electrified. জাপান প্রমাণ করে দিয়েছে যে একটা এশিয়ান নেশন could modernize, militarize and defeat the West. অরবিন্দ ঘোষ লিখলেন, "The victory of Japan is the victory of Asia over Europe." এবার রাশিয়ার কি হলো? জার নিকোলাস টু, তিনি তখন সম্রাট। এই ১৯০৫-এই রাশিয়ার টালমাটাল অবস্থা। একদিকে জাপানের কাছে হেরে মুখ লুকাতে হচ্ছে, অন্যদিকে ইন্টারনাল আপরাইজিং। রাশিয়ার 80%-এর উপর জনগণ তখন গরিব। অল্প কিছু অ্যারিস্টোক্র্যাট আর ব্যবসায়ীর হাতে সম্পূর্ণ ধন সম্পত্তি আর পলিটিক্যাল ক্ষমতা। ঠিক এই সময় এলো ইকোনমিক ক্রাইসিস। বেকারত্ব হু হু করে বেড়ে গেল, সাথে প্রচণ্ড ইনফ্লেশন। মানুষের থালায় খাবার নেই। গ্রামে গঞ্জে চাষিদের অসন্তোষ শুরু হলো। ওদিকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা বড় শহরগুলো যেমন সেন্ট পিটার্সবার্গ, মস্কো, অডেসা ইত্যাদিতে মাস স্ট্রাইক শুরু করলো। আচ্ছা, রাশিয়াতে কিন্তু সেই সময় মনার্কি সব কিছু চালায়। কোনো ডেমোক্রেটিক সিস্টেম নেই, মানে ফ্রিডম অফ স্পিচ, ভোটিং রাইটস, কনস্টিটিউশন, এইসব সম্পূর্ণ এলিয়েন কনসেপ্ট। এই পরিস্থিতিতে ফাদার গ্যাপন সেন্ট পিটার্সবার্গে একটা পিসফুল প্রসেশন করে পিটিশন জমা দিতে চললেন জারকে। সোলজাররা করলো ওপেন ফায়ার। হাজারের উপর মানুষ গেল মারা। দিস শকড দ্য রাশিয়ান নেশন। আগুন জ্বলে উঠল রাশিয়া জুড়ে। জালিয়ানওয়ালাবাগের সাথে কিছু মিল পাচ্ছেন কি? হ্যাঁ, এই সময়টা জুড়ে ইউরোপ আর ভারতের ঘটনার প্রচুর প্রচুর মিল আছে। এক এক সময় মনে হয় যেন প্রতিচ্ছবি দেখছি। লুটপাট, সরকারি সম্পত্তি এবং বড় লোকেদের এস্টেটগুলোতে আগুন লাগানো শুরু হয়ে যায়। কমপ্লিট অ্যানার্কি। পরিস্থিতি সামলাতে জার নিকোলাস রাশিয়ান পার্লামেন্ট মানে ডুমা শুরু করলেন। আরও কিছু কিছু ডেমোক্রেটিক ছাড় দেওয়া হলো। জারকে তখন সাধারণ মানুষ ভালোবেসে ডাকতো লিটল ফাদার বলে, মানে বিগ ফাদার হলো ঈশ্বর, আর ঈশ্বরের প্রতিনিধি এই লিটল ফাদার। সোজা কথায় মনার্কির লেজিটিমেসি আসে কোথা থেকে? না, ভগবানের থেকে। এই লিটল ফাদার এহেন নিষ্ঠুরতা দেখে মানুষ বলল, আমাদের আজ থেকে শুধু একটাই বাবা, ঈশ্বর। ছোট বাবা ফাবা আর নেই। এই সূত্রপাত হলো মনার্কির লেজিটিমেসি ক্ষয়ে যাওয়া। ১২ বছর বাদে ১৯১৭-তে গিয়ে বলশেভিক রিভলিউশন হবে, কিন্তু এই ১৯০৫-এই কমিউনিস্ট উত্থানের পরিবেশ গেল তৈরি হয়। আর এই পরিস্থিতি থেকেই উঠে আসতে লাগলো ট্রটস্কি, লেনিন এবং পরবর্তী সমস্ত নেতারা, যারা ইভেঞ্চুয়ালি গিয়ে ১৯১৭-তে ক্ষমতা দখল করবেন। পরের দিকে কমিউনিস্ট সাপোর্টারদের মধ্যে একটা ইয়ার্কি খুব চালু ছিল। আমরা আমাদের ছোট বাবাকে হারিয়েছি, কিন্তু বড় বাবাকে খুঁজে পেয়েছি, মানে লেনিন। আর তার উপরে আমরা আমাদের সবচেয়ে বৃহৎ বাবাকে খুঁজে পেলাম, মানে স্ট্যালিন। আমার আবার এইখানে বিগ ফাদার ঠাদার শুনে বিগ ব্রাদারের কথা মনে পড়ে গেল। জর্জ অরওয়েলের সেই বিখ্যাত ডিস্টোপিয়ান নভেল 1984, যেখানে সিম্বলিক অথরিটেরিয়ান রুলার বিগ ব্রাদার সর্বক্ষণ সকলকে চোখে চোখে রাখছে। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। পশ্চিমবঙ্গের দাদা কালচার, এখানে বাবা কালচার। এই দেখেছেন কিরম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম? বাঙালির আড্ডা তো 40টা এদিক ওদিকের কথা চলে আসে। আচ্ছা, ভারতে কি চলছে তখন? ভারতের ভাইসরয় তখন লর্ড কার্জন প্রস্তাব দেন যে প্রশাসনিক দক্ষতার জন্য বাংলা প্রদেশকে বিভক্ত করা দরকার। প্রথম কারণ, পূর্বাঞ্চল মানে আসাম ও পূর্ববঙ্গ অবহেলিত, তাই তাদের জন্য লক্ষ্যভিত্তিক উন্নয়ন প্রয়োজন। কে আমার উন্নয়নের ফেরেস্তা এলো রে? আর দ্বিতীয় কারণ, একটা পৃথক প্রশাসন গঠন করা। ওই অঞ্চলে এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার আর পুলিশি ব্যবস্থা প্রভূত উন্নতি ঘটনা সম্ভব হবে।
বাকিগুলো পুরোই ফালতু। ওই পুলিশি ব্যবস্থাটাই আসল। সার্ভেলেন্স স্টেট বানানো যাবে। এই সার্ভেলেন্স স্টেট বানাতে কার্জন এবং মহামান্য ব্রিটিশ সরকার কি কি করেছিল শুনুন। 1904 সালে কার্জনের উদ্যোগে শুরু হয় সিআইডি, মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। আনুষ্ঠানিকভাবে এর দুটো শাখা ক্রিয়েট হয়, একটা স্পেশাল ব্রাঞ্চ, দ্বিতীয়টা ক্রাইম ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চ রাজনৈতিক গোয়েন্দাগিরি, বিপ্লবীদের নজরদারি এবং দেশদ্রোহমূলক কার্যকলাপের উপর দেখবে। ক্রাইম ব্রাঞ্চ গুরুতর অপরাধ, অর্গানাইজ ক্রাইম, তার তদন্ত করবে। এরা ফরেন্সিক বিজ্ঞান, ইন্টারোগেশন ট্যাকটিক এবং অপরাধীদের রেকর্ড সংরক্ষণে সিদ্ধহস্ত। কিন্তু বঙ্গভঙ্গ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলায় শুরু হয় ব্যাপক প্রতিবাদ এবং অনুশীলন সমিতি, যুগান্তর সহ একাধিক বিপ্লবী সংগঠনের উত্থান। এইবার শুধু রাজনৈতিক গোয়েন্দাগিরির জন্য কার্জন ক্রিয়েট করলেন পলিটিক্যাল ইন্টেলিজেন্স ব্যুরো 1905। মূল কেন্দ্র হলো কলকাতায় এবং এটি সরাসরি হোম ডিপার্টমেন্টে রিপোর্ট করবে। অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, বিপিন পাল প্রমুখের ওপর কড়া নজরদারি শুরু হলো। কিন্তু কয়েক বছরের মধ্যে বুঝলেন ব্যাপার এমন জায়গায় পৌঁছায় যে ব্রিটিশ সাম্রাজ্য তখন পুরোপুরি শেকেন অ্যান্ড স্টার্ড। ডেকে আনতে হয় স্বয়ং জেমস বন্ডকে। 1909 গঠন করা হলো দুটো এজেন্সি, প্রথমটা MI5 ডোমেস্টিক ব্রিটিশ সিকিউরিটি দেখার জন্য, আর দ্বিতীয় MI6 ফরেন সিকিউরিটি দেখার জন্য। বাই দ্য ওয়ে, ব্রিটিশ হোমল্যান্ড বলতে তখন কিন্তু শুধু ব্রিটেন বোঝাতো না, ব্রিটিশ আইলস এবং ভারতও বোঝাতো। গাদার আন্দোলন, বার্লিন কমিটি মানে জার্মান আর ভারতীয়দের মাস্টার প্ল্যান প্রভৃতি দমনের মূল ভূমিকা পালন করে এই সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো কোলাবোরেটিভলি। একটা কথা পরিষ্কার, জেমস বন্ডের এই এজেন্সির বিশ্বজোড়া খ্যাতির পিছনে বাঙালিদের অবদান সত্যিই অনস্বীকার্য। কিন্তু আমরা বড় তাড়াহুড়ো করে এগিয়ে চলেছি। তাই ফিরে এসো চাকা 1905-এ। এবার যদি বলি, দুর্গাপূজা ইন্ডিয়ান ন্যাশনালিজমের হাতিয়ার এবং একটা প্রপাগান্ডা টুল হিসেবে রিইন্ট্রোডিউস করা হয় এই বঙ্গভঙ্গের সময় থেকে, তাহলে বাঙালির আবার আঁতে লাগবে। এই আমাদের পূজা আর্চা নেই, আর কি হচ্ছে, দুর্গাপূজা আমাদের সেন্টিমেন্ট, আমাদের ঐতিহ্য, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, গল্পটা তো আগে শুনুন। 1857 পর পলিটিক্যাল গ্যাদারিং ব্রিটিশরা কমপ্লিটলি ব্যান করে দিয়েছিল, কিন্তু রিলিজিয়াস গ্যাদারিং ব্যান করেনি। 1893-তে বাল গঙ্গাধর তিলক গণেশ পূজাকে একটা সাধারণ পারিবারিক পূজা থেকে মাস পাবলিক ফেস্টিভ্যালে ট্রান্সফর্ম করলেন ব্রিটিশ বিরোধী ন্যাশনালিস্ট মোবিলাইজেশনের একটা কৌশল হিসেবে। পুজোর সাথে যোগ করলেন আরও কয়েকটা জিনিস: স্বরাজ, ভারতের ইতিহাস আর ফ্রিডম মুভমেন্ট নিয়ে বক্তৃতা, শিবাজি, রামায়ণ আর ভারত মাতা নিয়ে নাটক, দেশপ্রেমে ভরা গান আর স্ট্রিট পারফরমেন্সেস, এবং সব থেকে ইম্পর্টেন্ট, এর সাথে যুবকদের ট্রেন করা হতে লাগলো ফর কমিউনিটি ডিফেন্স অ্যান্ড সার্ভিস। এই সময় তিলক বললেন, রিলিজিয়ন অ্যান্ড ন্যাশনালিজম আর টু আর্মস উইথ উইচ উই মাস্ট ফাইট আওয়ার ফ্রিডম। গণেশ ফেস্টিভ্যাল শুরু করলেন 1893 সালে পুনেতে। আগামী কয়েক বছরের মধ্যে খুব দ্রুত এটা স্প্রেড করে গেল বম্বে, নাগপুর এবং কোলাপুরে। এবারে 1905-এর বঙ্গভঙ্গের সময় তিলক বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের এই একই বুদ্ধি দিলেন, তোমরাও এবার গণেশ পুজো শুরু করো। বাঙালিরা বলল, আইডিয়া তো মন্দ নয়, কিন্তু সিদ্ধিদাতা গণেশকে এখানকার জনগণ ঠিক মেনে নিতে পারবে না, বুঝলেন। তার থেকে আমরা শক্তির আরাধনা করব। বনেদি জমিদার পরিবারের 3 দিনের পুজো 1910 থেকে বারোয়ারি পুজোর সূচনার মধ্যে দিয়ে দুর্দান্ত একটা স্পেস ক্রিয়েট করলো এই সময়। যদিও দুর্গাই একমাত্র শক্তিরূপ নয়, কিন্তু এই সময় বাঙালিদের মধ্যে অলরেডি একটা শক্তি এবং দেশমাতৃকার রূপ কল্পনা নিয়ে দুর্দান্ত ব্রেনস্টর্মিং চলছিল। বিপিন পাল লেখেন, আমাদের ইতিহাস হলো মায়ের পবিত্র জীবনী, আমাদের দর্শন হলো মায়ের চিন্তার প্রকাশ, আমাদের শিল্প, আমাদের কবিতা, আমাদের চিত্রকলা, সঙ্গীত, নাটক, সমস্ত এই সবই হলো বহুমাত্রিক আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। এটা কিন্তু একটা ডিফাইনিং সিভিলাইজেশনাল স্টেটমেন্ট। তিলকের রিলিজিয়ন অ্যান্ড ন্যাশনালিজম আর টু আর্মস প্রায় হুবহু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অরবিন্দ ঘোষ আরও এক ধাপ এগিয়ে গেলেন। উনি বেদান্তিক স্পিরিচুয়ালিটি, তান্ত্রিক সিম্বলিজম আর ন্যাশনালিস্ট ইমোশন, এই তিনকে একত্রিত করে একটা দুর্দান্ত পাওয়ারফুল ভিশনে পরিণত করলেন, যেখানে ডিভাইন ফেমিনিন তার এম্বডিমেন্ট হলো ভারত মাতা। আচ্ছা, তার 1907-এ বন্দে মাতরম পত্রিকায় লেখা একটা উদ্ধৃতি এবার তুলে দিচ্ছি। উনি লেখেন, when you pray to Mother India, you are praying to the eternal Shakti.
She demands not a ritual of flowers and incense, but of blood and fire, the sacrifice of sons for her liberation. মানে রক্ত ফক্ত গরম হয়ে যাবে দাদা এইসব লেখা পড়লে। বঙ্কিম ছিলেন এই ব্যাপারে ওজি। ৩০ বছর আগেই আনন্দমঠে বন্দে মাতরম লিখে মাদার নেচার আর রেভলিউশনের হাতেখড়ি তিনি আমাদের দিয়ে দিয়েছেন। আর এই ১৯০৫-এই অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকলেন তার বিখ্যাত পেন্টিং ভারত মাতা। এই সময় দ্বিজেন্দ্রলাল রায় গান লিখলেন, যেদিন সুনীল জলধি হইতে উঠিলা জননী ভারতবর্ষ, সেদিন বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। রবীন্দ্রনাথ লিখেছেন একের পর এক গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলার মাটি বাংলার জল, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মানে তখন দেশপ্রেমে চারিদিক আমোদিত। এর মধ্যে বারিন ঘোষ মানে অরবিন্দ ঘোষের ভাই অনেকটা আনন্দমঠের স্টাইলে লিখলেন ভবানী মন্দির। ভবানী মন্দিরের কোর আইডিয়াটা হলো একটা সিক্রেট টেম্পল বা মনেস্ট্রি এস্টাবলিশ করা, যেখানে পূজা হবে ভবানী দেবীর। ধরে নিন মাদার ইন্ডিয়া। এখানে ইয়াং রেভলিউশনারিদের মার্শাল আর্টস, ডিসিপ্লিন, সেলফ স্যাক্রিফাইস এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ট্রেনিং দেওয়া হবে টু বিকাম ওয়ারিয়ার মংস অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। কি একদম শাওলিন টেম্পলের কথা মনে পড়ছে না? ওয়ারিয়ার মংস, সন্তান দল। ৩ বছর পর আলিপুর বোমা মামলায় এই ভবানী মন্দিরেরই প্যাম্পলেট ব্রিটিশ সরকার একটা এভিডেন্স হিসেবে এক্সিবিট করেছিল। ভালো করে দেখুন, এভিডেন্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং কোর্ট মার্কিংসগুলো সব দেখতে পাবেন। বারিন ঘোষ ধরা না পড়লে আজ হয়তো বাঙালি বারোয়ারি পুজোয় না মেতে অনেক অনেক বেশি ফোর্সফুল শাওলিন টেম্পলের মতো একাধিক শক্তিপীঠের পুজো নিয়ে মেতে উঠত। সেকশনটা শেষ করার আগে একটা কথা বলে যাই। বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব, এই যে হিন্দু ব্রাহ্মণ মুসলমান অন্তজ শ্রেণীর হাতে রাখি বেঁধে দিচ্ছে, এর যে সিম্বলিজম সেটা কিন্তু বাঙালি সাইকিতে একটা গভীর দাগ কেটেছিল। দিস ওয়াজ এ সিম্বলিক সোশ্যাল স্টেটমেন্ট আগেনস্ট ব্রিটিশ পলিটিক্যাল ম্যানুভারিং। এই সোশ্যাল মোবিলাইজেশন পরবর্তীকালে গান্ধীজি তার প্রায় প্রতিটা মুভমেন্টে অ্যাডপ্ট করেছিলেন। এবং সেকেন্ডলি, কংগ্রেস বঙ্গভঙ্গের সময় এই স্বদেশী আন্দোলনকে ১৯০৬-এর কংগ্রেস সেশনে তাদের চার্টার অফ অ্যাকশনে ইনক্লুড করে এই ইস্যুটাকে প্যান ইন্ডিয়া ছড়িয়ে দিয়েছিল। তাহলে স্যার মোদ্দা কথাটা কি হলো? মোদ্দা কথা হলো ইউরোপে ছোট বড় মেজ বাবা মানে বাবাগিরি আর আমাদের মাতৃ আরাধনা, এই সিম্বলিক ডাইকোটমিটা লক্ষ্য করার মতো। স্যার এই একটা কথা বলার জন্য মাইরি আপনি এতক্ষণ ধরে হেজালেন? আপনারা পারেনও বটে, এতক্ষণে আমার 40টা রিল দেখা হয়ে যেত। ছোট্ট করে অটোমান এম্পায়ারের কথা এখানে একটু বলে নিই। আজকে আমরা যাকে টার্কি হিসেবে চিনি, সেই টার্কিশ এম্পায়ার ছিল তখন বিশাল বিরাট। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া, এই ৩ মহাদেশ মিলিয়ে বিশাল অঞ্চল নিয়েছিল তার সাম্রাজ্য। অটোমান এম্পায়ার তখন উইক হয়ে গেছে। সব ইউরোপিয়ান পাওয়াররা চেষ্টা করছে তার টেরিটরি ভাগ করে করে নিজেদের দখলে নিয়ে নেওয়া। এই অবস্থায় সার্বিয়া সদ্য অটোমান সাম্রাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছে। রাশিয়ার তখন নিজেরই ল্যাজে গোবরে অবস্থা, তার মধ্যেও সার্বিয়াকে উস্কানি দিতে লাগলো একটা প্যান স্লাভিক ন্যাশনালিজমের। বসনিয়া, হার্জিগোভিনা, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া, এই জায়গাগুলোতেও স্লাভরা বসবাস করত। অতএব একটা ইউনাইটেড স্লাভ কান্ট্রি তৈরি করা যেতেই পারে। এরকম দেশের উদাহরণ কিন্তু পাশেই আছে, জার্মানি। অটো ভ্যান বিসমার্ক তার নেতৃত্বে জার্মানিক পপুলেশন সেন্টারগুলোকে মোটামুটি একত্র করে প্রুশিয়া থেকে জার্মানি হয়েছে গত ৩০ বছরের মধ্যে। মানে যে সময়টাতে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখছেন ঠিক সেই সময়। অতএব বিবিসি, সিএনএন যখন আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমাদের লেকচার দেয়, তখন ওদের মুখে এসব তথ্য ছুঁড়ে মারা উচিত। একটু ডিভিয়েট করছি, কিন্তু তাও বলি, সার্বিয়া তৈরি হয়েছে অটোমান টার্কিশ এম্পায়ার ভেঙে। তারপর একটা প্যান স্লাভিক মুভমেন্ট শুরু হয়। ১০০ বছর ফাস্ট ফরওয়ার্ড করে দিন, এই যে অপারেশন সিন্দুর হয়ে গেল কিছুদিন আগে, সেখানে আমরা সবাই দেখলাম যে টার্কি, যেটা এখন সেই বিশাল অটোমান এম্পায়ার ভেঙে একটা ছোট্ট দেশ, তারা পাকিস্তানকে কামিকাজি ড্রোন আরো কিছু মিলিটারি হার্ডওয়্যার দিয়ে সাহায্য করলো। কিন্তু কেন করলো? কারণ টার্কি চাইছে একটা প্যান ইসলামিক মুভমেন্ট আবার ক্রিয়েট করতে, মানে সেই ক্যালিফেট বা খিলাফত,
যার কথা আমরা পরের এপিসোডে শুনব। একটা বড় স্লাভ দেশ তৈরি করতে হলে অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ারকে ভাঙতে হয়। তাই সার্বিয়ার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক দৃষ্টি দিয়ে দেখতে শুরু করলো হ্যাবসবার্গ এম্পায়ার, মানে যারা তখন অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার রুল করছে। বিশ্বযুদ্ধের ষষ্ঠী আস্তে আস্তে 1914, কিন্তু মহালয়া এই 1905-এই হয়ে গেল। এবার একটু ছোট্ট করে অটোমান এম্পায়ারের গল্পটা বলে নিই। অটোমান এম্পায়ার এতই নড়বড়ে, তার পরিস্থিতি এত গন্ডগোলের যে সে সময় তার ডাক নাম হয়ে যায় দ্য সিক ম্যান অফ ইউরোপ। 3টে কন্টিনেন্টে ছড়ানো এই বিশাল সাম্রাজ্য, ইউরোপের বলকান অঞ্চল মানে নর্থ আফ্রিকাতে ইজিপ্ট, লিবিয়া, আরো কিছু অঞ্চল, আর এশিয়াতে পুরো মিডল ইস্ট, ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, ইয়েমেন, ইউএই, ওমান, আর্মেনিয়া, আজারবাইজান এবং মোস্ট ইম্পর্টেন্টলি মক্কা, মদিনার প্যালেস্টাইন। মানে ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন? এই অটোমান সাম্রাজ্যের চিফ তখন ইসলামের খালিফা, মানে সুপ্রিম পলিটিক্যাল রুলার। 1905-এ খালিফা সুলতান আব্দুল আহমেদ টু, যে কিনা চূড়ান্ত এক মাইক্রো ম্যানেজার, সে করছে রুল। এদিকে ইকোনমি মায়ের ভোগে, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ছে, চারিদিকে অরাজকতা, প্রচুর আপরাইজিং হচ্ছে। প্যারিস, জিনিভা, সালোনিকাতে বসে ইয়ং টার্করা রেভলিউশন প্ল্যান করছে। তারা চায় অটোমান কনস্টিটিউশন আবার ফিরে আসুক, অটোক্রেসি শেষ হোক। কারণ খালিফা বিশ্বাস করেন কনস্টিটিউশন একটা বিষ, আর ফ্রিডম অফ প্রেস মানে বিপদ। তাই 1878 সালেই তিনি সাসপেন্ড করে দেন এই অটোমান সংসদ। পুরো রাজত্ব জুড়ে স্পাই নেটওয়ার্ক ছড়িয়ে আছে, কে কি বলছে, কে কি লিখছে, সব কিছু মনিটর করা হচ্ছে। কি ভারতে ব্রিটিশ আর রাশিয়ান জারদের সাথে মিল পাচ্ছেন তো? সবাই তখন সাম্রাজ্য রক্ষার তালে। এদিকে প্রত্যেকটা দেশে চূড়ান্ত ন্যাশনালিজমের হাওয়া। আচ্ছা, ওদিকে আরবরাও অসন্তোষ প্রকাশ করছে যে তারা আরো স্বাধীনতা চায়। স্বাভাবিক, কে আর এই মাইক্রো ম্যানেজমেন্ট পছন্দ করে? পরবর্তীতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় লরেন্স অফ অ্যারেবিয়ার গল্পটা শুন, যে কি করে অটোমান এম্পায়ার ভেঙে এই এতগুলো আরব দেশ তৈরি হলো, কিন্তু এখনো সেটা কয়েক বছর দূরে। এদিকে অটোমান এম্পায়ারের অ্যানাটোলিয়া অঞ্চলে প্রচুর গন্ডগোল হচ্ছে। এমত অবস্থায় আর্মেনিয়ান রেভলিউশনারিরা ইয়েলডিস মস্কের সামনে খালিফাকে হত্যার চেষ্টা করে। খুব গন্ডগোলের ব্যাপার, মন দিয়ে গল্পটা শুনুন, কারণ তারপরেই আসবো ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মোড় ঘোরানো গল্পে। 1905 21শে জুলাই এক শুক্রবার সুলতান আব্দুল হামেদ সদ্য ইয়েলডেস মস্কে জুম্মার নামাজ পড়ে বের হচ্ছেন। এই মুহূর্তটার জন্যে আর্মেনিয়ান রেভলিউশনারি ফেডারেশন মানে এআরএফ অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিল। টার্গেট সুলতানকে হত্যা করা। আইরিশ রিপাবলিকান ফোর্সের আদলে এই আর্মেনিয়ান রেভলিউশনারি ফেডারেশন বা এআরএফ আর পরবর্তীকালে ভারতে হিন্দুস্তান রিভলিউশনারি ফোর্স মানে এইচআরএফ তৈরি হয়। এইচআরএফ এর গল্প আপাতত থাক, পরে আবার ডিসকাস করা যাবে। এখন ততদিনে এআরএফ একটা বিশাল শক্তিশালী আর্মেনিয়ান সংগঠন চালায়। তারা হামিদিয়ান ম্যাসাকারের প্রতিশোধ নিতে চাইছিল। তারা একটা হর্স ড্রন ক্যারেজের মধ্যে একটা টাইম বোম রাখে, ঠিক সেই জায়গায় যেখানে সুলতান প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় দাঁড়ান। প্ল্যান ছিল সুলতান যখন নামাজ পড়ে বের হবেন তখনই বোমাটা এক্সপ্লোড করা হবে। কিন্তু সেই দিন সুলতান নামাজ পড়ে বের হতে ডিলে করলেন 2-3 মিনিট, কারণ তিনি মসজিদের ভেতরে এক শেখের সাথে কথা বলছিলেন। আর এই কারণে বোমটা গেল ফেটে, আর সুলতান গেলেন প্রাণে বেঁচে। কিন্তু তার 26 জন নিরাপত্তারক্ষী ও সৈন্য গেল মারা, 50 জনের বেশি আহত হলো। ঘটনাটা সারা বিশ্বে তখন তোলপাড় ফেলে দিল। অনেককে অ্যারেস্ট করা হলো, আর বোম তৈরির অন্যতম পরিকল্পনাকারী চিফ অ্যানার্কিস্ট এডওয়ার্ড জরিস, একজন বেলজিয়ান, তাকে করা হলো অ্যারেস্ট। এইবার ওনার গ্রেপ্তারের পর বেলজিয়াম সহ ইউরোপীয় রাষ্ট্রগুলো চাপ দিতে শুরু করলো যেন তার ডেথ সেন্টেন্স না হয়। শেষে সুলতান এই প্রেশারের মধ্যে রিলেন্ট করতে বাধ্য হন। এবার আসি ইন্ডিয়ান রেভলিউশনের মোড় ঘোরানো ঘটনায়, আলিপুর বম্ব কনস্পিরেসি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র 1902 সালে। তিনি ছিলেন কলকাতার এক বিশিষ্ট আইনজীবী। 1905 সালে গণ আন্দোলনের বিস্তারের সঙ্গে সঙ্গে এই সংগঠনটি বিস্তৃত ও সংগঠিত রূপ পায়। প্রাথমিক নেতৃবৃন্দের মধ্যে অরবিন্দ ঘোষ,
তিনি পথপ্রদর্শক, বারিন ঘোষ সশস্ত্র কার্যকলাপের সংগঠক, চিফ কোঅর্ডিনেটর, এবং ভূপেন্দ্রনাথ দত্ত, নরেন দত্ত মানে আমাদের স্বামী বিবেকানন্দর ভাই, যুগান্তর পত্রিকার সম্পাদক। বারিন সিদ্ধান্ত নেন তার সদর দফতর স্থাপন করবেন একটা বাগান বাড়িতে, এক সমর্থকের সেটা। এখানে ছিল 2 একর জমি, একটা জরাজীর্ণ বাড়ি, 2টো পুকুর এবং একটা ছোট পারিবারিক মন্দির। যদিও ভবানী মন্দিরের কল্পিত যুদ্ধাশ্রমের মতো রোমাঞ্চকর ছিল না, বাট ইন রিয়ালিটি এটা ছিল যথেষ্ট একটা উপযোগী স্থান। মানিকতলা আজকের কলকাতা শহরের মধ্যে পড়লেও তখনও এটা ছিল একটা আংশিক ভিলেজ। এরপর বারিন হেমচন্দ্র দাসকে 1906 সালের শেষ দিকে প্যারিসে পাঠান বোমা তৈরির দক্ষতা অর্জনের জন্য। তখন প্যারিস সারা ইউরোপ থেকে আগত নানা ধরনের অ্যানার্কিস্ট আর রেভলিউশনারিদের কেন্দ্রস্থল। হেমচন্দ্র সেখানে রসায়ন পড়ার জন্য ভর্তি হন, তবে তার বেশিরভাগ সময় কাটতো নানা ধরনের রাজনৈতিক কর্মীদের সঙ্গে দেখা করে। তখন থেকেই ইন্টারন্যাশনাল লিঙ্ক বানানো শুরু হয়ে গেছে। এরপর পাণ্ডুরাং বাপাটের সঙ্গেও তার বন্ধুত্ব হয়, যিনি লন্ডন থেকে সাভারকারের পাঠানো বিপ্লবী প্রতিনিধি হিসেবে একই উদ্দেশ্যে ঠিক এই সময়তেই প্যারিসে এসেছিলেন। এই দুজন এবার এক রাশিয়ানকে ধরেন। এই রাশিয়ান আবার অ্যানার্কিস্ট। তার কাছে ছিল একটা বোমার ম্যানুয়াল। এক রাতে পার্টি করে মালফাল খেয়ে মদ্যপ অবস্থায় উদার চিত্তে সেই রাশিয়ান তাদের সেই বোমার ম্যানুয়ালটা উপহার দেন। ম্যানুয়ালটা ছিল রুশ ভাষায়, তাই প্রথমে সেটার একটু অনুবাদ করতে হয়, তারপরে সেটার কপি করে চারিদিকে চলে যায়। ইতিমধ্যে বারিন কলকাতায় এক বিস্ফোরক বিশেষজ্ঞ উল্লাসকর দত্তকে খুঁজে পান, যিনি নিজেই বোমা তৈরির দক্ষতা অর্জন করেছিলেন। এইবার বলি করে ইন্টারেস্টিং গল্প। প্রথম দফার বোমা তৈরি হয়ে গেলে সেগুলোর কার্যকারিতা পরীক্ষার সময় আসে। এই বোমগুলো তৈরি করেছিল উল্লাসকর। তিনি আরো 4 জন সহযোদ্ধাকে নিয়ে দেওঘরের ধীরধরিয়া পাহাড়ে চলে আসেন। বারিন ঘোষ, বিভূতিভূষণ সরকার, নলিনীকান্ত গুপ্ত এবং প্রফুল্লচন্দ্র চক্রবর্তী। তো এই প্রফুল্ল চক্রবর্তী বোমা ছোঁড়ার দায়িত্ব নেয়। অন্যরা পাহাড়ের চারপাশে বেশ একটা স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে দাঁড়িয়ে পড়েন। তিনি বোমার পিনটা খুলে পাহাড়ের নিচে ছুঁড়ে মারেন। বোমাটা পড়া মাত্র বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং একটা পাথরের টুকরো ছিটকে এসে প্রফুল্ল চক্রবর্তী এবং উল্লাসকর দত্তের গায়ে পড়ে। প্রফুল্ল চক্রবর্তী ঘটনাস্থলেই নিহত হন এবং উল্লাসকর দত্ত গুরুতরভাবে আহত হন। এদিকে সন্ধ্যার অন্ধকার নেমে এলে তারা স্থির করেন ঘটনাস্থল ত্যাগ করতে হবে। বারিন ও অন্যরা নিহত সহযোদ্ধার মৃতদেহ সে ঝোপঝাড় দিয়ে খানিকটা ঢেকে ঢেকে রেখে চলে আসেন, কারণ আশেপাশে গ্রাম থেকে এই যে একটা বড় এক্সপ্লোশন হলো তার আওয়াজে লোকজন চলে আসার আশঙ্কা ছিল। বারিন আহত উল্লাসকরকে কলকাতায় নিয়ে আসেন। তাকে চিকিৎসা দেন এক সুপরিচিত সহানুভূতিশীল চিকিৎসক ডক্টর ইন্দু মাধব মল্লিক, যিনি পরবর্তীকালে বিখ্যাত হন তার ইকমিক কুকারের আবিষ্কারের জন্য। আর আরো একটা তার পরিচয় আছে, তিনি ছিলেন এই প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের পিতামহ। নলিনী ও বিভূতি ঘটনাস্থলে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। পরপর 3 দিন মৃতদেহটি তারা পাহারা দেন এবং দেখেন তা অক্ষত আছে, কিন্তু কোনো কারণে তারা সেটা সরিয়ে নিতে পারেননি। চতুর্থ দিন সুযোগ সময় বুঝে তারা সকাল সকাল গিয়ে দেখতে পান দেহটি রহস্যজনকভাবে উধাও হয়েছে। এটাই ছিল তাদের বিপ্লবী জীবনের প্রথম বাস্তব যুদ্ধক্ষেত্র এবং প্রথম শহীদ। তবে এই বিপজ্জনক ও ব্যয়বহুল পরীক্ষার মধ্যেও উল্লাসকর ভীষণভাবে উৎসাহিত হয়। সময় হেমচন্দ্র ফ্রান্স থেকে ফিরে আসেন এবং তাঁরা মিলে নতুনভাবে বোমা তৈরির কাজে সম্পূর্ণ মনোনিবেশ করেন। বম টেস্টিং সাকসেসফুল হওয়ায় তারা এবার 4টে অ্যাটেম্প্ট করেন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারকে অ্যাসাসিনেট করার। ফার্স্ট অ্যাটেম্প্ট অক্টোবর 1907। সমিতির মেম্বাররা পৌঁছন গিরিডির কাছে চন্দ্রনগর গ্রামে। ফ্রেজার রাঁচি যাচ্ছিলেন একটা বিশেষ ট্রেনে। সিদ্ধান্ত হয় উল্লাসকর দত্ত রেল লাইনে বোমা বসাবেন। ঠিক সময় মতো তিনি বোমা বসাতে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পান আশেপাশে কিছু লোকজন চলাফেরা করছে। তাই যাতে কোল্যাট্রাল ড্যামেজ না হয় তিনি কিছুটা দূরে বোমাটা বসাতে যান, কিন্তু ততক্ষণে ট্রেনটা পাস করে যায়। গভর্নর রক্ষা পেয়ে যান। সেকেন্ড অ্যাটেম্প্ট কয়েকদিন পর। এইবার বোমা ঠিকমতো বসানো হয়, কোনো লোকজন আশেপাশে চলাফেরা করেনি, কিন্তু গভর্নর সফরটা বাতিল করে দেন। সব প্রস্তুতি আবার ব্যর্থ। থার্ড অ্যাটেম্প্ট
ডিসেম্বর 1907 ফ্রেজারের খড়গপুর সফরের খবরে বারিন, বিভূতি সরকার ও প্রফুল্ল চাকি পৌঁছন নারায়ণগড়। যদিও উল্লাসকর দত্ত এই অ্যাটেম্পটে সরাসরি অংশ নেননি, কিন্তু তার তৈরি 5 পাউন্ড ডিনামাইট যুক্ত লোহার মাইন ব্যবহার করা হয়। ফিউজ তৈরি হয়েছিল পিক্রিক অ্যাসিড ও ক্লোরেট অফ পটাশ দিয়ে। বোমা লাইনে বসিয়ে বারিন কলকাতায় ফিরে যান। বাকি দুজন ফিউজ সংযোগ করে প্রায় 1.5 মাইল দূরে সরে যান। এইবার বোমা বিস্ফোরণ হয় এবং ট্রেনও আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু গভর্নর আবারও রক্ষা পেয়ে যান। চতুর্থ চেষ্টা, নভেম্বর 1908 একটি জনসভায় জিতেন্দ্রনাথ রায় বন্দুক দিয়ে ফ্রেজারকে গুলি করেন, কিন্তু বন্দুক হয়ে যায় জ্যাম। ফ্রেজার আবারও রক্ষা পান এবং জিতেন্দ্রনাথ কারাদণ্ডে দণ্ডিত হন। এই ঘটনার পর আর কখনো ফ্রেজারের বিরুদ্ধে হত্যা চেষ্টা হয়নি। এইবার আসি জেলা জজ ডাগলাস কিংফোর্ডের গল্পে, যিনি স্বদেশী আন্দোলনের মেম্বারদের কঠোর সাজা দেওয়ার জন্য কুখ্যাত ছিলেন। বিপ্লবীরা সিদ্ধান্ত নেয় তাকে একটা শিক্ষা দিতে হবে। সরকার বিষয়টি আঁচ করে তাকে চটপট বিহারের মুজাফফরপুরে স্থানান্তরিত করে। এবারে প্রথম অ্যাটেম্প্ট। কিংসফোর্ড যখন কলকাতায় ছিলেন, বিপ্লবীরা তাকে একটা বইয়ের মতো প্যাকেজ বোমা পাঠান। কিংসফোর্ড ভেবেছিলেন এটি তার বন্ধুর পাঠানো আইন বই। তিনি সেটা খোলেননি এবং পরবর্তীতে সেটি মুজাফফরপুরে সঙ্গে নিয়ে যান। কিছুদিন পর পুলিশের সন্দেহবশত তাকে জিজ্ঞেস করে যে তিনি কোনো পার্সেল পেয়েছেন কিনা। কিংসফোর্ড প্রথমে মনেই করতে পারেন না। তারপর অনেক কষ্টে তিনি মনে করে বইটি খুঁজে বার করেন এবং ঢাকনা খুলতেই সন্দেহ হয়। এইবার সেটা পাঠানো হয় কলকাতায়। সেখানে পুলিশ কমিশনারের গার্ডেনে বইটি দূর থেকে খুলে দেখা যায় ভেতরে একটা কোকোটিন বোম, কিন্তু অনেক দিন ধরে পড়ে থাকার কারণে স্প্রিংটায় জং ধরে গেছে, তাই স্প্রিং ঠিকমতো কাজ করেনি, ফলে বিস্ফোরণ ঘটেনি। এবার বারিন সিদ্ধান্ত নেন কিংসফোর্ডকে মুজাফফরপুরেই খুঁজে বার করবেন। এই কাজটি দেওয়া হয় 20 বছরের প্রফুল্ল চাকি এবং 18 বছরের ক্ষুদিরাম বোসকে। তারা রিভলভার ও ছোট বোমা নিয়ে রওনা হন। মুজাফফরপুর পৌঁছে তারা কিংসফোর্ডকে পর্যবেক্ষণ করেন বেশ কিছুদিন ধরে। 29 এপ্রিল 1908 কিংসফোর্ড তার স্ত্রীকে নিয়ে স্থানীয় ব্রিটিশ ক্লাবে যান এবং প্রিঙ্গল কেনেডি নামক এক সিনিয়র ব্যারিস্টারের স্ত্রী ও কন্যার সঙ্গে সন্ধ্যায় ব্রিজ খেলায় মেতে ওঠেন। ক্ষুদিরাম এবং প্রফুল্ল বিচারকের বাড়ির রাস্তায় কিছু গাছের আড়ালে অপেক্ষা করছিলেন। রাত 8:30টার দিকে কেনেডি পরিবারের মহিলা সদস্যরা ব্রিজ খেলা শেষ করে একটা ঘোড়ার গাড়িতে উঠে বাড়ি ফিরছিলেন। কিংসফোর্ড দম্পতি ঠিক একই রকম দেখতে অন্য একটা গাড়িতে ছিলেন এবং পিছনে। প্রথম গাড়িটি গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষুদিরাম অন্ধকার থেকে লাফিয়ে বেরিয়ে এসে বোমাটি গাড়ির জানলা দিয়ে ভেতরে ছোড়েন। উক্ত বোমার আঘাতে কেনেডি মহিলারা ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন এবং পরে মারা যান। ক্ষুদিরাম ও প্রফুল্ল এরপর আলাদা আলাদাভাবে ফেরার পথ নেন। ক্ষুদিরাম সারা রাত হেঁটে ওয়ানি রেল স্টেশনে পৌঁছন। সেইখানে 2 জন স্থানীয় কনস্টেবল তার মধ্যে কিছু সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাকে ধরে ফেলেন। এরপর তাকে কলকাতায় নিয়ে আসা হয়, তার শুনানি হয় এবং অবশেষে হয় ফাঁসি। And he became the youngest ever martyr of Indian independence. অন্যদিকে প্রফুল্ল সরাসরি মুজাফফরপুর থেকে কলকাতা যাওয়ার ট্রেন ধরেন। দুর্ভাগ্যবশত তার পাশে বসেছিলেন এক ছুটিতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর। আগের দিনের বিস্ফোরণের ঘটনা তখন সবার মনে ছিল একদম টাটকা। ওই পুলিশ অফিসার কোনোভাবে সন্দেহ করেন তার সহযাত্রী এই ঘটনায় জড়িত। তাই একটা স্টেশনে পৌঁছে তিনি আগাম তাড় করেন যে তিনি একজন সন্দেহভাজনকে অনুসরণ করছেন। পরবর্তী স্টেশনে পুলিশ প্রফুল্লকে গ্রেপ্তার করতে গেলে প্রফুল্ল প্ল্যাটফর্ম ধরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তিনি তার রিভলভার বার করে পেছনে থাকা পুলিশদের দিকে গুলিও ছোড়েন, কিন্তু অবশেষে বুঝতে পারেন যে তিনি আর পালাতে পারবেন না। তখন নিজের রিভলভার নিজের দিকে ফিরিয়ে শেষ গুলিটা দিয়ে হি কমিটেড সুইসাইড। মুজাফফরপুরের ঘটনা পরদিন কলকাতায় পৌঁছয়। প্রশাসনের ধারণা ছিল ফ্রেজার ও কিংসফোর্ডের ওপর হামলা একই বিপ্লবী গোষ্ঠীর কাজ। 1908 সালের 2রা মে ভোরবেলা কলকাতার বিভিন্ন জায়গায় একযোগে পুলিশ অভিযান শুরু হয়। অরবিন্দ বারিন ও তার অনেক সহযোদ্ধা মানিকতলার বাগানবাড়ি থেকে গ্রেপ্তার হন। সেই বাড়ি থেকে অনেক ইনক্রিমিনেটিং এভিডেন্সও উদ্ধার করা হয়।
এই অ্যারেস্টের প্রতিবাদে সারা দেশে বিশাল গন্ডগোল শুরু হয়ে যায়। বাল গঙ্গাধর তিলক তার মারাঠি পত্রিকা কেসরিতে 2টি এডিটোরিয়াল পাবলিশ করেন। তিলক লেখেন, আইন দিয়ে হিংসে থামানো যায় না। যদি তুমি অন্যায়ের বীজ বপন করো, তবে ফল হিসেবে বিদ্রোহই ফলবে। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য। ব্রিটিশ রুলার্স মাস্ট রিয়েলাইজ দ্যাট দিস ইজ নট আ কনকার্ড ল্যান্ড, উই আর নট স্লেভস। এই যুবকেরা অপরাধী নয়, তারা পথভ্রষ্ট দেশপ্রেমিক, আর তাদের এই অবস্থায় পৌঁছে দিয়েছে ব্রিটিশ সরকারেরই অত্যাচার। এরপর তিলক গীতার থেকে উদ্ধৃতি দেন, কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করো না। আর তারপর লেখেন সব থেকে কন্ট্রোভার্সিয়াল লাইন, when tyranny becomes law, rebellion becomes duty। 24শে জুন তিলককে অ্যারেস্ট করা হয় ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 124A মানে সেডিশন ধারায়। কোর্টে যখন জাস্টিস স্ট্র্যাচি জিজ্ঞেস করেন, আপনি কি রেভলিউশন থ্রু ভায়োলেন্সে বিশ্বাস করেন, তিলক বলেন, আই মে নট অ্যাপ্রুভ অফ ভায়োলেন্স, বাট আই আন্ডারস্ট্যান্ড ইটস রুটস ইন টাইরানি। তিলকের সাজা হয় 6 বছর সশ্রম কারাদণ্ড এবং বার্মার ম্যান্ডেলেতে দেশান্তর। তিলকের এই সাজায় আলিপুর বোমা মামলা প্রোটেস্টে যেন ঘৃতাহুতি হয়। সারা দেশ ফেটে পড়ে প্রোটেস্টে, মাস মোবিলাইজেশন হয়, ম্যাসিভ র্যালি বেরোতে শুরু করে। রবি ঠাকুর, বিপিন পাল, লালা লাজপত রায় এবং প্রায় সকলে এই সাজাকে কন্ডেম করে। পরিস্থিতি এমন যে মনে হয় যে কোনো মুহূর্তে ব্রিটিশদের ঘটি উল্টে যাবে। এর মধ্যে চট করে একবার দেখে নিই মামলার বিচারের নামে প্রহসন। শুনুন শ্রী অরবিন্দ নিজের লেখা থেকে। দেবদাস করণ মহাশয় আমাদের বিরক্তি দূর করিয়া খুব হাসাইয়াছিলেন, তাহার জন্যে আমরা তাহার নিকট চিরকাল কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ। এই সত্যবাদী সাক্ষী সাক্ষ্য দিয়াছিলেন যে যখন মেদিনীপুর সম্মিলনের সময় সুরেন্দ্রবাবু মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তাহার ছাত্রের নিকটে গুরু ভক্তি প্রার্থনা করিয়েছিলেন, অরবিন্দবাবু তখন বলিয়া উঠিয়াছিলেন, দ্রোণাচার্য কি করিলেন। ইহা শুনিয়া নটন সাহেবের আগ্রহ ও কৌতূহলের সীমা ছিল না। তিনি নিশ্চয়ই ভাবিয়াছিলেন দ্রোণ কোনো বোমার ভক্ত বা রাজনৈতিক হত্যাকারী। অতএব তিনি সাগ্রহে জিজ্ঞাসা করিয়াছিলেন, দ্রোণ কি করিলেন। প্রথমত সাক্ষী কিছুতেই প্রশ্নের উদ্দেশ্য বুঝিতে পারেন নাই। তাহা লইয়া 5 মিনিট টানাটানি হয়। শেষে করণ মহাশয় 2 হাত আকাশে নিক্ষেপ করিয়া নটনকে জানাইলেন, দ্রোণ অনেক অনেক আশ্চর্য কাণ্ড করিয়াছিলেন। ইহাতে নটন সাহেব সন্তুষ্ট মোটেই হইলেন না। দ্রোণের বোমার অনুসন্ধান না পাইলে সন্তুষ্ট হইবেন কেন। আবার জিজ্ঞাসা করিলেন, অনেক কাণ্ড আবার কি, বিশেষ বিশেষ ভাবে বলুন। সাক্ষী ইহার উত্তরে বলিলেন, একটিতেও দ্রোণাচার্যের জীবনের ওই গুপ্ত রহস্য ভেদ হলো না। নর্টন সাহেব গেলেন চটিয়া, গর্জন আরম্ভ করিলেন, সাক্ষীও চিৎকার আরম্ভ করিলেন। একজন উকিল হাসিয়াই সন্দেহ প্রকাশ করিলেন যে সাক্ষী বোধহয় জানে না দ্রোণ কি করিলেন। করণ মহাশয় ইহাতে ক্রোধে অভিমানে আগুন হইলেন, চিৎকার করিয়া বলিলেন, কি আমি আমি জানি না দ্রোণ কি করিলেন। বাহ, আমি কি আদ্যপান্ত মহাভারত বৃথা পড়িয়াছি। আধ ঘণ্টা দ্রোণাচার্যর মৃতদেহ লইয়া করণে নর্টনে মহাযুদ্ধ চলিল। প্রতি 5 মিনিট অন্তর নর্টন আলিপুর বিচারালয় কম্পিত করিয়া তাহার প্রশ্ন ঘোষণা করিতে লাগিলেন, আউট উইথ ইট মিস্টার এডিটর, হোয়াট ডিড দ্রোণ ডু। সম্পাদক মহাশয় উত্তরে এক লম্বা রামকাহিনী আরম্ভ করিলেন। তাহাতে দ্রোণ কি করিলেন তাহার বিশ্বাসযোগ্য সংবাদ কিছুই পাওয়া গেল না। সমস্ত আদালত হাসির রোলে প্রতিধ্বনিত হইল। শেষে টিফিনের সময় করণ মহাশয় মাথা ঠান্ডা করিয়া একটু ভাবিয়া ফিরিয়া আসিলেন এবং সমস্যার এই মীমাংসা জানাইলেন যে বেচারা দ্রোণ কিছুই করেন নাই, বৃথাই আধ ঘণ্টা কাল তাহার পরলোকগত আত্মা লইয়া টানাটানি হইয়াছে। মানে বুঝুন, পুরোই ফার্সিক্যাল ট্রায়াল, প্রহসন ছাড়া আর কিছুই নেই। এইবার হাল ধরলেন সিআর দাস মানে দেশবন্ধু চিত্তরঞ্জন। জবরদস্ত সওয়াল জবাবের পরে কোর্টরুম পুরো মাত করে দিলেন। অবশেষে 1 বছর প্রায় রায় ঘোষণা হলো। বারিন ঘোষ আর উল্লাসকর দত্তের ফাঁসি, বাকিরা কালাপানি, আর অরবিন্দ ঘোষ বেকসুর খালাস। এখন আলিপুর কোর্টে গেলেই এই প্লাকটা দেখতে পাবেন, আর নিচের এই উক্তিটা দেশবন্ধু চিত্তরঞ্জন কোর্টে দাঁড়িয়ে দিয়েছিলেন অ্যাজ হিজ ক্লোজিং স্টেটমেন্ট।
পড়ছি শুনুন। He will be looked upon as the poet of patriotism, as the prophet of nationalism, and the lover of humanity. Long after he is dead and gone, his words will be echoed and re echoed not only in India but across distant seas and lands. Therefore, I say that the man in his position is not only standing before the bar of this court but before the bar of the High Court of History. 6ই মে 1909 এই রায় বেরোলো, আর অক্টোবরে 1909 সূচনা হলো MI5 আর MI6। সেই গল্প একটু আগে ছোট্ট করে আমি আগেই বলেছি। আচ্ছা, এই 1905 থেকে 11 অবধি কিন্তু বেঙ্গল অ্যাকচুয়ালি ডিভাইডেড ছিল। এদিকে সাংঘাতিক অ্যাজিটেশন আর ভীষণ প্রেশার আসতে শুরু করলো সরকারের উপর। শুধু বাংলা নয়, সারা দেশ তখন এই রায়ের এগেনস্টে। চাপে পড়ে বারিন ঘোষ আর উল্লাসকর দত্তের ফাঁসির আদেশ চেঞ্জ করে আজীবন কালাপানি সাজা ঘোষণা করা হয়। এম্পারার ভার্সেস অরবিন্দ ঘোষ অ্যান্ড আদার্স মানে আমাদের আলিপুর বোমা মামলা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মোড় ঘোরানো অধ্যায়। কিরকম একটা বাংলা সিরিয়ালের মতো শোনালো না? পরের বছর শ্রী অরবিন্দ কলকাতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে যান পন্ডিচেরি, ফ্রেঞ্চ টেরিটরিতে। এখানে একটু ব্রেক নিয়ে দেখে আসি ইউরোপে ঠিক কি ঘটছে এই সময়। রাশিয়া থেকেই শুরু করি। সেই রাশিয়াতে 1905-এই নেভাল মিউটিনি হয়, যেখানে সাধারণ সেলাররা তাদের অফিসারদের মেরে ফেলে। পরবর্তীকালে আইজেনস্টাইন পৃথিবী বিখ্যাত একটা সিনেমা তৈরি করেন এই মিউটিনি নিয়ে, নাম দ্য ব্যাটলশিপ পোটেমকিন। সারা পৃথিবীতে ফিল্ম স্কুলে মাস্টার ক্লাসে এই সিনেমাটা পড়ানো হয় আজও। সিনেমাটা হয়েছিল 1925-এ, মানে এই বছর তার সেন্টিনারি ইয়ার। এদিকে রাশিয়ান এম্পায়ারের চারিদিকে রেবেলিয়ন এরাপ্ট করে। পোল্যান্ড, ইউক্রেন, বল্টিক স্টেটস, জর্জিয়া। এই সময় জিউস মানে ইহুদিরা রাশিয়াতে একটা জেনোসাইডের শিকার হয়। ইউরোপে না এই সময় থেকেই বিভিন্ন দেশে জিউসরা জেনোসাইডের খপ্পরে পড়তো। শুধুমাত্র জার্মানিতে নাজিরাই জেনোসাইড করেনি, সব দেশেই এই দোষে দুষ্ট। সিরিজ অফ জেনোসাইডের থেকেই সেপারেট জিউইশ হোম স্টেটের দাবি ওঠে, এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপিয়ান পাওয়াররা জিউসদের প্যালেস্টাইনের কাছে তাদের রিহ্যাবিলিটেট করে। দেশের নাম হয় ইসরায়েল। দ্বিতীয় 1905 থেকে 1906 হয় প্রথম মোরক্কন ক্রাইসিস। মার্চ 1905 জার্মান সম্রাট উইলহেলম টু মোরক্কোর ট্যাঞ্জিয়ের শহর পরিদর্শনে যান। উদ্দেশ্য ছিল ফরাসি প্রভাবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা। মোরক্কো কিন্তু এই সময় ফ্রান্সের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে ছিল। ট্যাঞ্জিয়ার বললেই আমার আবার ইবন বাতুতার কথা মনে পড়ে। বিখ্যাত পর্যটক, প্রায় সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন এবং অবশেষে পৌঁছেছিলেন ইন্ডিয়াতে, দিল্লিতে মোহাম্মদ বিন তুগলাকের সময়। তিনি কিছুদিন পর দিল্লি থেকে চলে আসেন বাংলায় এবং অবশেষে চট্টগ্রাম থেকে একটা জাহাজে চড়ে জাভা, সুমাত্রা ঘুরে শেষে পৌঁছন চায়না। সে এক ফ্যাসিনেটিং জার্নি। যাক, আমি আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। উইলহেলম টু মোরক্কোর ট্যাঞ্জিয়ারে পৌঁছে দাবি করেন মোরক্কো নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন ডাকা হোক। উদ্দেশ্য ছিল যে সম্মেলনে আলোচনা করে নিজেদের দাবিটা ফর্মালাইজ করা যায় যাতে। 1906-তে অ্যালজিশার্স কনফারেন্স সত্যিই ডাকা হয়। এটাতে পার্টিসিপেট করে ইউরোপের তাবর শক্তিরা। কনফারেন্সের শেষে ব্রিটেন এবং বেশিরভাগ শক্তি ফ্রান্সকে সমর্থন করে, আর এই ঘটনায় জার্মানি হয়ে পড়ে ডিপ্লোম্যাটিক্যালি কোণঠাসা। ফলাফল, ব্রিটেন ও ফ্রান্সের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। জার্মানির এনসার্কেলমেন্ট হওয়ার আশঙ্কা আরো তীব্র হয়। মনে রাখবেন, এর মাত্র 100 বছর আগে ব্রিটেন নেপোলিয়নের সাথে কি লড়াইটাই না করেছিল, বাপরে বাপ! পারলে দুজনের গলা কেটে নেয়। বাট দিস ইজ জিওপলিটিক্স। এখন এরা গলায় গলায় বন্ধু। ওদিকে গত 100 বছর ধরে ব্রিটেন আর রাশিয়া কোল্ড ওয়ারে লড়ে চলেছে এশিয়াতে, যাকে আমরা দ্য গ্রেট গেম বলে থাকি। দুর্দান্ত রোমাঞ্চকর একটা কম্পিটিশন। সেখানেও ইন্ডিয়া হচ্ছে সেন্ট্রাল ফোকাস। 1950 থেকে 90 ইউএস আর সোভিয়েত রাশিয়ার কোল্ড ওয়ার এই গ্রেট গেমের কাছে দুগ্ধপোষ্য শিশু। এই নিয়ে পরে কখনো একটা ব্লগ সিরিজ বানাবো। কিন্তু জার্মানির এই সময় উত্থানে রাশিয়াও শঙ্কিত, তাই হাত মেলালো 3 ভাই, ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া, ট্রিপল আঁতাত। যদিও
এটা কোনো সামরিক চুক্তি ছিল না, বরং জার্মানির বিরুদ্ধে একটা ডিপ্লোম্যাটিক ইউনিয়ন ছিল, যেমন আজকালকার দিনে কোয়াড বা G20। কিন্তু পরবর্তীকালে এটাই অ্যাকচুয়ালি একটা মিলিটারি পাওয়ার ব্লক হয়ে ওঠে, যেমন ন্যাটো। আলিপুর বোমা মামলা চলার সময় হলো তৃতীয় ঘটনা, বসনিয়ান ক্রাইসিস। অক্টোবর 1908 অস্ট্রিয়া হাঙ্গেরি বসনিয়া হার্জিগোভিনা দখল করে নেয়। এই বসনিয়া হার্জিগোভিনা আগে ছিল অটোমান এম্পায়ারের একটা পার্ট, কিন্তু কিছুদিন আগেই তারা ওটার থেকে ভেঙে বেরিয়ে আসে, যেমন সার্বিয়া বেরিয়েছিল। সার্বিয়ার প্যান স্লাভ মুভমেন্ট ডিসকাস করেছিলাম একটু আগে, যার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার সেই প্যান স্লাভিক মুভমেন্ট হোঁচট খেল। অতএব রাশিয়া এই পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানালো। এদিকে জার্মানি আবার অস্ট্রিয়া হাঙ্গারিকে সমর্থন করলো। ব্যাস, তৈরি হলো ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইটালি। মানে ইউরোপ তখন দুটো পাওয়ার ব্লকে ভাগ হয়ে গেল। একদিকে ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গারি আর ইটালি, আরেকদিকে ট্রিপল আঁতাত, ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া। আচ্ছা, এইখানে ছোট্ট করে আমার একটা ভ্লগের একটু প্রমোশন করে রাখি। এই যে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, তার কোর্ট পেইন্টার ছিলেন ইয়োহান জফানি, আর কোর্ট মিউজিশিয়ান ছিলেন মোজার্ট। পলাশির যুদ্ধের কিছু পরে এই কোর্ট পেইন্টার জফানি ভারতে আসেন এবং আঁকেন দুর্দান্ত কিছু পেইন্টিং। তার মধ্যে সব থেকে কন্ট্রোভার্সিয়াল মাস্টারপিসটা আছে কলকাতাতেই আজও, ডালাউজিতে সেন্ট জনস চার্চে অ্যাজ অ্যান অল্টার পিস। তিনি নাকি পাকে চক্রে আবার নরখাদক হয়েছিলেন। কমেন্ট বক্সে সেই ভ্লগের লিঙ্কটা দিয়ে দেব, ইচ্ছে হলে টক করে দেখে নিতে পারেন। যাই হোক, ফিরে আসি আমাদের গল্পে। তা এই দুটো ব্লক তৈরি হওয়াতে তার এফেক্ট কি হলো ইউরোপে? প্রথম, সার্বিয়ার মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরির প্রতি ঘৃণা আরও বেড়ে যায়। দ্বিতীয়, পুরো বলকানস জুড়ে জাতীয়তাবাদী আবেগ তীব্র হয়। আর তৃতীয়, শুরু হয় একটা নতুন আর্মস রেস। সব ইউরোপিয়ান দেশগুলোর মিলিটারি স্পেন্ডিং লাগাম ছাড়া বেড়ে চলেছে। জার্মানি 1900 থেকে 1910 সালের মধ্যে তার মিলিটারি সাইজ 33% অব্দি বাড়িয়ে ফেলে। ফ্রান্স সোলজারদের সার্ভিস টাইম দিল বাড়িয়ে। ব্রিটেন আর জার্মানির মধ্যে একটা নেভাল রেস শুরু হয়ে গেল। দুই দেশই কোটি কোটি পাউন্ড ঢালতে থাকে নৌঘাটি আর শিপইয়ার্ডে। ব্রিটেন এই সময় একটা মিলিটারি ডকট্রিন ফলো করত, টু পাওয়ার স্ট্যান্ডার্ড। মানে ব্রিটেনের নেভি পরবর্তী দুই শক্তির নেভির মিলিত শক্তির থেকেও বড় হতে হবে। 1906 সালে ব্রিটেন তৈরি করলো HMS ড্রেডনট, একটা রেভলিউশনারি ব্যাটলশিপ। ড্রেডনট ছিল প্রথম বড় যুদ্ধজাহাজ যা স্টিম টারবাইন ব্যবহার শুরু করে, যার ফলে তা বীভৎস ফাস্ট এবং স্টেবল ভাবে হাই সিতে চলতে পারত। এছাড়া আগের সমস্ত ব্যাটলশিপে ছিল মিলিয়ে মিশিয়ে বড় ছোট ক্যালিবারের কামান। ড্রেডনটের সব কামানই ছিল বড়, 12 ইঞ্চের, ফলে দূর থেকে প্রচণ্ডভাবে জোরালো আক্রমণ করা যেতে পারত। জার্মানি আতঙ্কিত হয়ে পড়ে, ফলে এর জবাবে তারাও ড্রেডনট ক্লাস ব্যাটলশিপ বানাতে শুরু করে। এবার শুরু হয় সমুদ্রপথে বীভৎস প্রতিযোগিতা। 1914-তে ওয়ার্ল্ড ওয়ারের লাগার আগে অবধি ইউরোপের সমস্ত বড় দেশের কাছে এই ড্রেডনট ক্লাস শিপ চলে এসেছিল। যাই হোক, একদিকে ডিপ্লোম্যাটরা ব্যস্ত হয়ে পড়েছে চারিদিকে বিভিন্ন পাওয়ারদের সাথে গোপন সব চুক্তি সই করা নিয়ে, আর ইউরোপের নাগরিকদের তখন খাওয়ানো হচ্ছে ন্যাশনালিজম অন স্টেরয়েড। চারিদিকের পত্রপত্রিকাগুলো যুদ্ধকে রোমান্টিসাইজ করা শুরু করে দিল। স্কুলের বইয়ের ইতিহাসে পড়ানো হচ্ছে শুধু গৌরবময় যুদ্ধের কাহিনী হিসেবে। বার্লিন, ভিয়েনা, প্যারিস, লন্ডন, চারিদিকে রাস্তায় ইউনিফর্ম পরা স্কুল স্টুডেন্টদের প্যারেড করা ছিল রোজকার দৃশ্য। এমনকি সঙ্গীত শিল্প তাতেও এর ছাপ পড়ল। অপেরাতে জাতীয় বীরদের গৌরবগাথা গাওয়া হচ্ছে। পেইন্টাররা ক্যাভেলরি চার্জ আর ব্যাটলফিল্ড নোবিলিটি নিয়ে ছবি আঁকছেন। ওয়ার ওয়াজ রোম্যান্টিসাইজড, স্যানিটাইজড অ্যান্ড সোল্ড অ্যাজ আ ম্যাসকুলিন ডেস্টিনি। ইন্টেলেকচুয়াল সাপোর্টটা ইউরোপ জুড়ে তখন এমন পর্যায়ে গেছে যে নতুন থিওরি উঠে আসতে লাগলো, যেমন সোশ্যাল ডারউইনিজম। যুদ্ধকে দেখার লেন্সটাই গেল বদলে। যুদ্ধ যেন ন্যাচারাল সিলেকশনের একটা পার্ট, অনলি দ্য স্ট্রংগেস্ট নেশনস উইল সার্ভাইভ। এবারে ন্যাশনালিজম আর মিলিটারিজমের একটা মারাত্মক ককটেল তৈরি হলো।
প্রত্যেকটা দেশই বিশ্বাস করতে শুরু করলো যে যুদ্ধ পিউরিফাই করবে আর ইউনাইট করবে তাদের দেশের জনগণকে। ইভেন বহু জায়গায় চার্চও এই প্রপাগান্ডায় পা দিল, সারমন্স দিতে লাগলো এই মর্মে, অ্যান্ড চার্চ স্টার্টেড ব্লেসিং দ্য আর্মি অ্যাজ ডিফেন্ডার্স অফ দ্য ডিভাইন অর্ডার। ফলে কি দাঁড়ালো? পুরো ইউরোপ জুড়ে একটা প্রজন্ম গড়ে উঠলো যারা যুদ্ধের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মানে অবস্থাটা বুঝতে পারছেন? যাই হোক, আজ এই পর্যন্তই থাক। পরের এপিসোডে আমরা শুনবো ইউরোপের যুদ্ধের কালো মেঘ আরো কিভাবে ঘনীভূত হলো। এদিকে ভারতে রেভলিউশনারি মুভমেন্টস আরো সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়লো পুরো বাংলায়, সারা দেশে, এবং কিভাবে জড়িয়ে পড়লো ইউরোপ আমেরিকার বিভিন্ন ন্যাশনালিস্ট সংগঠনের সাথে। হাউ ইন্ডিয়ান রেভলিউশন ওয়েন্ট ইন্টারন্যাশনাল। আর সেই বিষবৃক্ষ মুসলিম লীগ, তারও তো জন্ম এই 1906-এই। কংগ্রেসের সাথে বৈরিতা আর ব্রিটিশদের চর চক্রের সাংঘাতিক উত্থান, টান টান উত্তেজনার এবং দুঃখের ইতিহাস আমরা শুনব পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড। টিল দেন, টাটা।